আজকে আমরা একটা বিধানসভা কেন্দ্রের দিকে নজর দেব, তবে একটু অন্যভাবে। কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা নয়, বরং এটা হতে চলেছে একটা ফোরেন্সিক তদন্তের মতো। আমরা ডেটা আর তথ্যের সাহায্যে বোঝার চেষ্টা করব কিভাবে একটা ছোট জায়গার পরিবর্তন আসলে বৃহত্তর শাসন ব্যবস্থা আর গণতন্ত্রের একটা বড় গল্প বলে। চলুন এই রাজনৈতিক রহস্যের গভীরে প্রবেশ করা যাক এবং তথ্য প্রমাণের মাধ্যমে এর জট খোলা যাক। আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে ত্রিপুরার গুমতি জেলার রাধাকিশোরপুর। এটাকে শুধু একটা নির্বাচনী এলাকা ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা ছোট আয়নার মতো, যা এক বিরাট রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। এখানকার গল্পটা শুধু স্থানীয় নয়, এর প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তো এই গণতান্ত্রিক ইউনিটটার আকারটা কেমন? 2023-এর হিসেব বলছে এখানে মোট ভোটার হলেন 48,532 জন। সংখ্যাটা হয়তো বিরাট কিছু নয়, কিন্তু এর মধ্যেই কিন্তু একটা গোটা অঞ্চলের আশা আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। প্রত্যেকটা ভোট এখানে জরুরি, আর তাদের সম্মিলিত সিদ্ধান্তই ঠিক করে দেয় এলাকার ভবিষ্যৎ। আর এখন এই সংখ্যাটা দেখুন, প্রায় 90%। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। মানে ভারতের মতো দেশে, যেখানে জাতীয় স্তরেও ভোটের হার অনেক সময়ের চেয়ে কম থাকে, সেখানে একটা কেন্দ্রে এত মানুষের অংশগ্রহণ সত্যি অসাধারণ। এটা কি প্রমাণ করে? এটাই যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন আর সক্রিয়। আর যখন এত বিপুল সংখ্যক মানুষ ভোট দেন, তখন তাদের পছন্দের গুরুত্ব অনেক বেড়ে যায়, আর ফলাফলটাও হয় জনগণের সত্যিকারের প্রতিফলন। এই যে এত বড় একটা বদল, এর ব্যবচ্ছেদ করতে হলে তো আমাদের একটু পেছনে ফিরে তাকাতেই হবে। চলুন রাধাকিশোরপুরের মাটির গল্পটা একটু শুনে আসি। সেই গল্প যা বহু দশক ধরে বামপন্থীদের এক অটুট দুর্গ হিসেবে পরিচিত ছিল। এই যে টাইমলাইনটা দেখছেন, প্রায় 4 দশক ধরে আরএসপি আর সিপিআইএম এই আসনটাকে নিজেদের করে রেখেছিল। ভাবা যায়, তাদের আসল শক্তিটা ছিল শ্রমিক, গ্রামের মানুষ আর গোমতি জেলার বিশাল উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যে। আর ভোটের হার প্রায় সবসময়ই 48 থেকে 50% মধ্যে থাকত। মানে একেবারে যাকে বলে দুর্ভেদ্য গড়। তো ইতিহাসটা তো আমরা জানলাম, এবার চলুন আসল ফরেন্সিক বিশ্লেষণে ঢোকা যাক। নির্বাচনী ডেটাগুলোই আমাদের আসল প্রমাণ, যা এই বিরাট রাজনৈতিক পরিবর্তনের রহস্যটা খুলে দেবে। দেখি তো সংখ্যাগুলো আমাদের কি বলছে। এই টেবিলটা দেখুন, এটাই কিন্তু গল্পের আসল মোড়। 2008 সাল পর্যন্ত বামেদের ভোটের হার প্রায় একই, আর বিজেপির তাদের তো প্রায় কোনো অস্তিত্বই ছিল না। দেখুন 0.98%, 1.03%। কিন্তু 2013 সালে একটা হালকা কাঁপুনি টের পাওয়া গেল। কংগ্রেস খুব অল্প ব্যবধানে জিতল, তবে আসল ভূমিকম্পটা কিন্তু এরপরেই আসে। কি সে পরিবর্তন যা প্রায় 40 বছরের ইতিহাসকে এক ঝটকায় বদলে দিল? 2018 নির্বাচন, এটাকে আর যাই হোক ছোটখাটো পরিবর্তন বলা যাবে না। এটা ছিল রীতিমতো একটা রাজনৈতিক ভূমিকম্প, যা এই কেন্দ্রের রাজনীতির ভিতটাই নাড়িয়ে দিয়েছিল। দশকের পর দশক ধরে চলে আসা সব হিসেব নিকেশ এক ধাক্কায় ওলটপালট। আর এই বার চারটা সেই ভূমিকম্পের মাত্রাটা দেখাচ্ছে। একবার ভাবুন তো, মাত্র 5 বছরে বিজেপির ভোটের হার 1% কম থেকে এক লাফে বেড়ে 52%-রও বেশি হয়ে গেল। এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল একটা দুর্ভেদ্য দুর্গ দখল করে নেওয়ার মতো। আসল প্রশ্নটা হলো, এটা হলো কিভাবে? কি ঘটেছিল সেটা তো আমরা দেখলাম, এখন সময় হয়েছে এটা বোঝার যে কিভাবে এটা ঘটল। এর জন্য আমাদের দুই প্রতিপক্ষের রাজনৈতিক সিস্টেমের শক্তি আর দুর্বলতাগুলো একটু কাটাছেড়া করে দেখতে হবে। এখানে দেখুন দুটো একেবারে আলাদা সিস্টেমের ছবি। একদিকে বামেদের দশক পুরনো পরীক্ষিত সংগঠন, কিন্তু হয়তো কিছুটা ক্লান্ত। তাদের মূল শক্তি হল তাদের বাধা ভোট ব্যাংক আর কর্মী বাহিনী। আর অন্যদিকে বিজেপির হাতে রয়েছে ক্ষমতা, সম্পদ, কিন্তু তাদের বিরুদ্ধে মানুষের অসন্তোষ তৈরি হওয়ার একটা ঝুঁকিও বাড়ছে, যাকে আমরা বলি প্রতিষ্ঠান বিরোধিতা। আচ্ছা, যখন রাজনৈতিক দলগুলো এভাবে ডেটা ব্যবহার করে একে অপরের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে, তখন একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষের তথ্য, মানে নাগরিকদের ডেটা, খুব সাবধানে ব্যবহার করা উচিত। কারণ গোপনীয়তার অধিকার মানুষের মর্যাদার সঙ্গে জড়িয়ে আছে, আর এটাই কিন্তু জনগণ আর রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিশ্বাসের আসল ভিত্তি। ঠিক আছে, রাজনৈতিক দলগুলোর কথা তো হলো, এবার চলুন নজরটা ঘোরানো যাক সাধারণ মানুষের দিকে। তাদের প্রতিদিনের জীবনের সমস্যা, তাদের অভিযোগগুলোই তো আসলে এই রাজনৈতিক লড়াইয়ের আসল চালিকা শক্তি ছিল। একবার ভাবুন সেই তরুণের কথা, যে পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য অপেক্ষা করছে, বা সেই কৃষকের কথা, যার ফসলটাই তার পরিবারের একমাত্র ভরসা। ভোটারদের সবচেয়ে বড় চিন্তাটা ছিল ঠিক এই জায়গাতেই, চাকরি নেই, জীবিকার অভাব।
দ্বিতীয় বড় সমস্যাটা ছিল মূল্যবৃদ্ধি। এটা অনেকটা একটা অদৃশ্য শত্রুর মতো। জ্বালানি, খাবার, ওষুধের দাম যখন বাড়ে, তখন সেটা প্রত্যেকটা পরিবারের রান্নাঘরে তাদের সম্মান আর স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত করে। আর তৃতীয় অভিযোগটা ছিল রাস্তা, বিদ্যুৎ, জলের মতো একদম বেসিক সুযোগ সুবিধার অভাব নেই। এগুলো হয়তো ছোট ছোট সমস্যা মনে হতে পারে, কিন্তু প্রতিদিনের এই ভোগান্তিগুলোই কিন্তু আস্তে আস্তে প্রশাসনের ওপর থেকে মানুষের ভরসা কমিয়ে দেয়। তো সমস্যাগুলো তো আমরা বুঝলাম। এই বিশ্লেষণের পরের ধাপে আমরা একটা কৌশলগত পরিকল্পনার দিকে তাকাব। এটা শুধু একটা ভোটে জেতার কৌশল নয়, বরং মানুষের সঙ্গে আবার সেই আস্থার সম্পর্কটা কিভাবে তৈরি করা যায় তার একটা পদ্ধতি। এই কৌশলটাকে বলা যেতে পারে চতুর্মুখ মতবাদ। এর 4টে মূল স্তম্ভ হল নির্বাচনী ঐক্য, অর্থাৎ সবাইকে একসাথে আনা, সাংগঠনিক শক্তি বাড়ানো, স্থানীয় সমস্যা নিয়ে কথা বলা, আর অবশ্যই সম্পদ জোগাড় করা। এই 4টে দিক যখন একসাথে কাজ করে, তখনই একটা সম্পূর্ণ পরিকল্পনা তৈরি হয়। আর এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে একটা আধুনিক নির্বাচনী প্রচার কতটা ডেটা নির্ভর আর গোছানো হতে পারে। এই 90 দিনের প্ল্যানটা একবার দেখুন, একদম গোড়া থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছানো আর ভোটের দিন পর্যন্ত প্রত্যেকটা ধাপ কি পরিষ্কারভাবে ভাগ করা আছে। এটা কোনো এলোমেলো ব্যাপার নয়, এটা একটা একেবারে সায়েন্টিফিক অ্যাপ্রোচ। চলুন এবার একটা নির্দিষ্ট নির্বাচনের গণ্ডি পেরিয়ে একটু বড় ছবিটা দেখি। কারণ দিনের শেষে মূল লক্ষ্যটা তো একটা ভালো শাসন ব্যবস্থা আর গণতান্ত্রিক জবাবদিহিতা তৈরি করা, তাই না? শাসন ব্যবস্থা আসলে একটা লাগাতার সংলাপের মতো। একজন নেতা হন বা একজন সাধারণ নাগরিক, যখন তিনি জনসম্মুখে কিছু বলেন, তখন তার সঙ্গে একটা দায়িত্বও চলে আসে। জেনে বুঝে কথা বলার দায়িত্ব, আলোচনায় অংশ নেয়ার দায়িত্ব। এটাই কিন্তু একটা মর্যাদাপূর্ণ আর দায়িত্বশীল গণতন্ত্রের পরিচয়। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? প্রার্থী আর দলের নেতৃত্বের জন্য কিছু সহজ কিন্তু খুব জরুরি পরামর্শ। প্রার্থীকে মানুষের মাঝে থাকতে হবে, তাদের নিজেদের লোক হয়ে উঠতে হবে। আর নেতৃত্বকে সময়মতো সমর্থন যোগাতে হবে, আর সবচেয়ে বড় কথা, মাঠের কর্মীদের কথা মন দিয়ে শুনতে হবে। আমরা শেষে এই প্রশ্নটা নিয়ে ভাবতে পারি, একটা ডেটা ভিত্তিক, নিখুঁতভাবে তৈরি করা কৌশল, সেটা কি সত্যিই সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে পারে? একটা জনগণ কেন্দ্রিক শাসনে রূপান্তরিত হতে পারে? এর উত্তর তো সময় দেবে, কিন্তু পথটা যে ডেটা আর মানুষের মধ্যে সংযোগ তৈরির মধ্যেই লুকিয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই।